শীতমায়ের প্রেম গাথা লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব 56। দুপুর গড়িয়ে পরন্ত বিকেল, আদ্র শীত দরুনি জুড়ে মায়া বেলকনিতে বসে পরন্ত বিকেলে ওই হেলে পড়া আম গাছটার দিকে তাকিয়ে। অল্প বাতাসে গাছের পাতাগুলো নড়ছে মৃত মৃত, শরীর কাটা দিচ্ছে শীতে। তারপরও গায়ের একপাশে উড়নাটা অবহেলায় পড়ে আছে ফ্লোরে, বাকি অর্ধেকটা মায়ের অপর কাঁধে জড়িয়ে। শূন্য হাত দুটো কুলে রেখে দৃষ্টি অদূরে বারান্দার সঙ্গে নড়ে পড়া আম গাছের ডালে। তখনই শব্দবিহীন পায়ের এসে বারান্দায় দাঁড়ালো জুই। অগোছালো মায়ের দিকে তাকাতেই নির্জীব মায়া জুইয়ের উপস্থিতি বুঝে নমনীয় গলায় বলল, ওরা আবার ঝগড়া লেগেছে? মায়ের দৃষ্টি তখনও ওই ওদের আম গাছটায় আটকে। জুই অগোছালো মায়ের দিকে তাকিয়ে খুবই ধীর গলায় সম্মতি দিল। হুম। আরিফ ভাই কই? ভাই বাড়ি থেকেই বেরিয়ে গেছে রাগারাগি করে। ও। মায়ের ও বলা ছোট্ট শব্দটাকে যেন ক্লান্তিময় প্রকাশ পেল। মায়ের দীর্ঘদিনের মানসিক পীড়ায় ভুগছে। কারোর সাথে কথা বলে না, আর না পরিবারের কারো কথার কোনো উত্তর দেয়। সবসময় চুপচাপ বসে থাকে। মাঝে মধ্যে আরিফ বা জুইয়ের সঙ্গে দু একটার কথা উত্তর দেয়, বাকিদের সঙ্গে মায়া যথাসাধ্য চুপ করে বসে থাকে। মায়াকে চুপ থাকতে দেখে জুই এগিয়ে এসে মায়ের ফ্লোরে পড়ে থাকা উন্নাটা জড়িয়ে গায়ে জড়িয়ে দিতে দিতে বলল, আব্বা চাচা ফুপিরা সবাই আরিফ ভাইকে দোষ দিচ্ছে, বলছে ভাইয়ের জন্য নাকি তুই নষ্ট হয়েছিস, তোকে সামলাতে পারেনি। রিত ভাইয়ের সাথে তোর প্রেম আছে সেটা জেনেও নাকি আরিফ ভাই তোকে সাপোর্ট করেছে, বাধা দেয়নি। ভাইয়ের জন্য নাকি তুই পাগল হয়েছিস, তোকে বিয়ে দিলে নাকি তুই আবার ভালো হয়ে যাবি স্বামীর সঙ্গ পেলে। এসব রোজকার কথা, রোজই এসব শুনতে হয় মায়াকে। তাই জুইয়ের কথায় তেমন প্রতিক্রিয়া দেখালো না মায়া, শুধু ঠান্ডা স্বরে জানতে চাইলো আরিফের কথা। আরিফ ভাই কি বলেছে জুই? জুই আগের নেই মায়াকে প্রতিটা কথা জানিয়ে বলতে লাগলো, আরিফ ভাই তোর বিয়ের ব্যাপারে কথা বলতেই সবাইকে নিষেধ করেছে। বলেছে তুই বিবাহিত, তোর বিয়ে রিত ভাইয়ের সঙ্গে হয়ে আছে। কিন্তু ঘরের কেউ বিশ্বাস করে না আরিফ ভাইয়ের কথা, তুই তো জানিসই। সবাই তোর বিয়ের কাবিননামা চাই, কিন্তু আরিফ ভাই বা তুই, তোদের কারো কাছে তোর বিয়ের কোনো প্রমাণপত্র নেই। এই জন্য ফুপিরা বলছে তুই আর আরিফ ভাই মিলে নাকি চুক্তি করে সবাইকে মিথ্যা বলছিস, যাতে তোকে কেউ অন্য কেউ তাও বিয়ে দিতে না পারে। জুইয়ের পই পই সবগুলো কথা শুনে মায়া প্রতিক্রিয়া দেখালো না, শুধু চোখ ভরা অশ্রু গড়ালো, গাল ভিজে গেল নোনা জলে। হঠাৎ করে মায়ার পরিবারের মানুষগুলো কেমন ভর করে মনে হচ্ছে, আর নিজের বোঝা। মায়া এই মুহূর্তে সবার কাঁধে বোঝা হয়ে আছে। নিজের পরিবার নাকি খুব আপন হয়, সকল বিপদে পাশে থাকে সব সময়। আজ মায়ের পরিবারও মায়ের পাশে আছে, তবে সমাজের কাছে সম্মান বাঁচানোর বয়ে পাশে আছে। সবার ধারণা মায়া প্রেম করে পাগল হয়ে গেছে, সেজন্য মায়াকে বিয়ে দিলে ও ভালো হয়ে যাবে। ওর স্বামী সবসময় পাশে থাকলে মায়ের দ্রুত রিত খানকে ভুলে গিয়ে প্রেম করে বেরিয়ে আসবে। অথচ কেউ এটা বিশ্বাস করতে চাইছে না। মায়ের বিয়ের কথা, মায়ের বিয়ে করা বউ, সেটা মায়ের বিয়ের কামিননামা নেই, সাক্ষী নেই, কাজী মৃত। তো কি হয়েছে? মায়া যে রিত খানের বউ, সেটা তো তার মিথ্যা হয়ে যাবে না, তাই না? মায়া মনে প্রাণে স্বামী হিসেবে রিত খানকেই মানে। এবার কে কি বললো তাতে মায়ের কি আসে যায়? মায়া তো বিশ্বাস করে রিত খান মায়ের স্বামী হয়, আর এতেই চলবে মায়ার। সবাই মায়াকে উপর থেকে চাপ প্রয়োগ করছে, অথচ কেউ মায়ের মনের অবস্থা জানতে চাইছে না। সবাই সবার দিকটা চিন্তা করছে, অথচ কেউ মায়াকে জিজ্ঞাসা করছে না মায়ের ভেতরটা কেমন আছে। রোজই একবার করে মায়াকে নিয়ে পরিবারে ঝামেলা হয়, এতে মায়ের চেয়ে সুস্থ থাকতে পারে না, অসুস্থ হয়ে পড়ে বারবার। মায়ের ফুপিরা নানানভাবে মায়াকে বুঝায় রিত খান বড়লোক করে ছেলে, সে মায়াকে ভালোবাসে না, শুধু মায়াকে ব্যবহার করেছে। ছেলেদের ভালোবাসা ছলনা হয়। রিত খান এখন অ্যাক্সিডেন্ট করেছে বলে মায়া বুঝতে পারছে না, যখন সুস্থ হয়ে দেশে আসবে তখন বুঝবে। সে আর মায়ের সাথে যোগাযোগ করবে না, কখনো মায়ের দিকে ঘুরেও তাকাবে না। এই ছেলে, বড়লোক ছেলেরা ধোঁকাবাজি হয়। মায়াকে সহজ সরল পেয়ে রিত খানও এতদিন ধরে মায়াকে ভালোবাসার নাটক করে গেছে মায়ের সাথে। আরো নানান কথা বলে রোজই মায়ের ব্রেন ওয়াশ করতে চায় ফুপিরা। তারা চান মায়ের দ্রুত সুস্থ হয়ে যাক, রিত নামক ছেলেটার পেছন ছেড়ে দিক। বড়লোক করে ছেলেরা আসলে মায়ের মতো সহজ সরল ছোট ঘরের মেয়েকে বিয়ে করে না। সেজন্য ওনারা চেষ্টা করছেন মায়াকে দ্রুত সুস্থ করে চেয়ারম্যান পরিবারে বিয়েটা দিতে। কত ভালো পরিবার চেয়ারম্যানের, সঙ্গে নাদিম ছেলেটাও অনেক ভালো, মায়াকে ভালো রাখবে। অথচ তারা কেউ বুঝতেই পারছে না মায়া তাদের কথায় সুস্থ নয়, বরং দিন দিন মানসিক সমস্যায় ভুগছেন। মায়ের বুক ভরা হাহাকার কেউ শুনতে চায় না, সবাই শুধু নিজেদের কথাগুলোই মায়াকে শুনিয়ে দেয়। মায়া ওদরে গাছের ডালে তাকিয়ে অশ্রুসিক্ত চোখে ভাঙা গলায় বলল, আমি মনে করেছি গোটা দুনিয়া আমার পাশে আছে জুই, অথচ আমার এটা বুঝতে দেরি হলো যে আমার স্বামী ছাড়া আমার বলতে কেউ ছিল না, কেউ না। আজ উনি নেই বলে আমার পাশটাও শূন্য। আজ উনি ফিরতে ফিরতে আমি মরে যাই,
তাহলে কেউ আমার খোঁজও করবে না জুই। আমি মরে গেলে কেউ কি আমার খোঁজ করবে জুই? আমার স্বামীকে বলবে উনার বউ মৃত? মায়ের কথায় জুইয়ের চোখে অশ্রু গড়ালো। সত্যি আজ মায়ের পাশে আরিফ ছাড়া অন্য কেউ নেই। অথচ হৃদয় সুস্থ থাকাকালীন সবাই ছিল মায়াকে ভাবি ভাবি বলে ডেকে কত খেয়াল রাখতো। আজ হৃদ খান অসুস্থ বলে তার বউর কদর নেই। হয়তো এতদিন হৃদের পরিবার থেকেও মায়ের কেউ খোঁজ নিল না। এতদিনে আয়নের সাথে জুইয়ের যোগাযোগ হয়নি। যোগাযোগ করবেই বা কিভাবে? জুইয়ের হাতের ফোনটা তো সে কবেই নিয়ে গেছে ওদের পরিবার। সঙ্গে মায়া জুই দুজনের পড়াশোনাও বন্ধ করে রেখেছে। মায়াকে তো বিয়ে দেওয়ার জন্য বাসায় তুরজোর চালিয়ে দিচ্ছে রীতিমতো ফুপিরা। সম্মান নষ্ট হওয়ার আগে মায়ার বিয়েটা নাদিমের সঙ্গে দিয়ে দিলে সম্মান বাঁচবে। নয়তো মায়া প্রেমের কথা শুনলে এত ভালো পরিবারের বিয়েটা হারাবে সবাই। এত কিছুর মাঝে জুইয়ের হাত পা বাঁধা, চেয়েও কোনো উপকার করতে পারছে না। জুই এই দিনে 2 দিন মায়ের হাতে থাপ্পড় খেয়েছে মায়ের পক্ষ ধরে কথা বলার। সবার ধারণা মায়া জুই দুটোই নষ্ট হয়ে গেছে চট্টগ্রাম একা একা থেকে। জুই ছুট চেপে কান্না আটকাতে চেয়ে মায়ের কাঁধে হাত রেখে বলল, এমনটা বলিস না মায়া, আমি আর ভাই দুজনেই আছি তোর পাশে, তোর কিচ্ছু হবে না ইনশাল্লাহ। জুইয়ের কথায় মায়া বিষণ্ণতায় বলল, বিয়েটা আটকাতে পারবি তো জুই? আমি কি তোর হৃদ খানের বউ, বুঝেছিস? আরিফ ভাই থাকতে তোর বিয়ে কোথাও হতে দেবে না। বর্ষা রাখ। জুয়ের কথায় মায়া চুপ থাকলো বলতে মায়ের আর কথা বাড়াতে ইচ্ছে করলো না। মানসিক চাপা তোলে। যতবার এসব নিয়ে আলোচনা হয় ততবারই মায়ের মাথা ভীষণ ব্যথা করে, যেমনটা এই মুহূর্তে হচ্ছে। অতিরিক্ত মানসিক চাপ মায়া নিতে পারে না, অজ্ঞান হয়ে যায়, নয়তো মাথার পেন হয় ভীষণ। আজ দুপুরে খাবারের নিচে খেতে যায়নি মায়া, কারণ আজ বাসায় 3 ফুপি এসেছিল। ওনারা সেদিন বড়সড় রকমের একটা তর্ক চলবে আরিফের সঙ্গে। আরিফের জন্য ওনারা মায়ের বিয়ের কথাটা এগোতে পারছে না, নয়তো এতদিন কিছু একটা হয়ে যেত। মায়া ওনাদের আসার আভাস পেয়ে সকাল থেকে রুমেই বসেছিল। বারান্দায় বসে নিচ থেকে আসা সকলের চেঁচামেচি শব্দ শুনেছিল। আরিফকে গেট দূরে রাগিয়ে বেরিয়ে যেতে ও এখানে বসে দেখেছিল। তারপর জুই আসলো। দুবোন কথা চললো কয়েক মুহূর্ত, তারপর সবাই আবারও চুপ। আজকাল মায়াকে নিয়ে পরিবারের সবাই তর্ক বিতর্কে যুদ্ধ হয়। মায়ের পক্ষ হয়ে যুদ্ধ চালিয়ে যায় একা আরিফ, আর মায়ের বিপক্ষে থাকে সকলেই, বিশেষ করে মায়ের চাচা আর 3 ফুপি। পরিবারের কম বেশি সকলেই মায়ের অবস্থার জন্য আরিফকে দোষী করে। অথচ আরিফ এসব পাত্তা দেয় না, কারণ সে দেখেছে হৃদের চোখে বোনের জন্য সত্যিকারে ভালোবাসা। আজ হৃদ পাশে নেই বলে বড় ভাই হিসেবে আরিফ যে তাদের ভালোবাসায় পাশে থাকবে না সেটা তো নয়, তাই না? মায়ের পরিবার নানান যুক্তি দেখায় খানবাড়ির বিরুদ্ধে। সবগুলো যুক্তি যে অহতক সেটাও নয়, যুক্তিযুক্ত কারণও দেখায়। মায়ের পরিবারের ধারণা খানবাড়ির কেউ মায়াকে তার ছেলের যোগ্য পাত্রী হিসেবে মনে করে না, আর না কখনো যোগ্য মনে করবে। বড়লোক ঘরের ছেলে হৃদ খান তার বংশগত বড়লোক ঘরের মেয়ে বউ আনবে। খানবাড়ির বড়লোক অযথা মায়ের পেছনে সময় নষ্ট করবে না তারা। তাছাড়া হৃদ খান সত্যি মায়াকে এত ভালোবাসতো, তাহলে ছেলের ভালোবাসা মনে রাখতে অ্যাক্সিডেন্টের এতদিন পর ওই বাড়ির কেউ মারার খবর এখনো নেয়নি। কেন ছেলের অ্যাক্সিডেন্টের 30 দিন পরও কেউ মায়ের সঙ্গে যোগাযোগ করতে চাইলো না? 1 মাস পর্যন্ত কি খান পরিবারের ছোট বড় সবাই ব্যস্ত হয়ে আছে? এই 2 মিনিট সময় নিয়ে ছেলের বউর খোঁজ নিতে পারছে না? আসলে মায়া কারো বউটাও নয়। বউ হলে অবশ্যই মায়ের খোঁজ নিত এবারের মানুষজন। যে বিয়ের কাবিন নেই, সাক্ষী নেই, কোনো কিছুই নেই, সেখানে আবার কিসের বিয়ে? কাবিন সাক্ষী ছাড়া কি বিয়ে হয় নাকি? আবার শুনেছে এই বাড়ির কাজীও নাকি জীবিত নেই। যত সব মিথ্যা কথা, মিথ্যা বাহানা। একটা বিয়ে এত কিছু গায়েব হয়ে যায় কি নাকি? সামান্য একটা ছবি তো থাকবে দুজনের এই বিয়ের, তাই না? সবসময় আরিফ বা মায়ের মুখে শুনে এসেছে মায়ের বিয়ে হয়েছে হৃদ খানের সঙ্গে, কিন্তু কখনো প্রমাণ পায়নি। এ যুগে এসে কেউ কি মুখের কথা বিশ্বাস করে প্রমাণ ছাড়া? মুখে মুখে তো মানুষ মিথ্যাও বলে। যেমন মায়া নিজের প্রেমিকের জন্য পাগল হয়ে সবাইকে মিথ্যা বলে বেড়াচ্ছে বিয়ে নিয়ে, আর আরিফ বোনের কষ্টে অন্ধ হয়ে মায়াকে সাপোর্ট করছে মিথ্যা রটানোর। নয়তো আরিফ নিজেও তো প্রমাণ করতে পারছে না মায়া কখনো হৃদের সঙ্গে বিয়ে হয়েছিল সেটা নিয়ে। বসার ঘরে এসব নিয়ে আলোচনা হচ্ছিল মায়ের 3 ফুপিদের মধ্যে। শুক্রবার হওয়ায় বাড়ির সকল ছেলেরা আজ বাড়িতে। তবে এই সময় জুম্বার নামাজ হয়ে গেছে বাড়ির পাশে মসজিদে। রেহানা বেগমের সঙ্গে জুইয়ের মা সাবিনা বেগম দাঁড়িয়ে হাতে হাতে রান্নার ঘরে কাজ করছে স্বামী বাসুরদের ফেরার আগে আগে। বাসায় এমনি কলহের শেষ নেই। রান্নার দেরি হলে যদি আবার কেউ রেগে যায় তো ওনার স্বামী এমনিই ভারতের মতো জ্বলে ওঠে সব সময়। আজ আবার 3 বোনের আগমন হয়েছে এই বেলায়। এবার নিশ্চয়ই আবারও ঝামেলা হবে বাসায়। মায়াকে নিয়ে এটা সেটা বলে ভাইদের কান ভরবে এখন। মায়ের ফুপিরা আবারও একটু বেশি তেজি।
চুন চুন থেকে পান খসতেই রেগে যান তারা। জুঁইয়ের মা সাবিনা বেগম হাতে হাতে রান্নাঘরের কাজ শেষ করে আর বারবার অপরাধী দৃষ্টিতে রেহানা বেগমের দিকে তাকাচ্ছে। নিজের ছেলে মেয়েদের নিয়ে এত সমালোচনা করলে কোনো মাই সহ্য করতে পারে না কখনো। ওনার একটা মেয়েই জুঁই। জুঁইকে নিয়ে বাসায় এত কিছু হলে তিনি সেই কখন বাসায় কান্নাকাটি চিৎকার করে মাথায় তুলে রাখতেন। অথচ রেহেনা ভাবি বড় ধৈর্যশীল মানুষ। আদুরের ছোট্ট মেয়েকে নিয়ে সবার এত কিছু বলার পরও আজ পর্যন্ত ওনাকে কখনো কাঁদতে দেখিনি সাবিনা বেগম। বসার ঘর থেকে তিন বোনের কথাবার্তা শোনা যাচ্ছে রান্নাঘর পর্যন্ত। সাবিনা বেগমের কানে যখন কথাগুলো আসছে তখন নিশ্চয়ই বড় বাবির কানেও যাচ্ছে। আগে মায়াকে নিয়ে কেউ কিছু বললে চেতে উঠতেন তিনি, কিন্তু আজকাল তিনি প্রতিক্রিয়া দেখান না, চুপ থাকেন। সাবিনা বেগমের ধারণা তিনি হয়তো মায়ের ওপর ভীষণ রেগে আছেন, তার জন্য চুপ থাকেন সবকিছুতেই। সাবিনা বেগমের মনস্তান্ত্রিক ভাবনার মাঝে হাতের খুন্তিটা তেলেবাজার উপর চালাতে চালাতে হঠাৎই ঠাস করে ছেড়ে দেন রেহেনা বেগম। ভেজা হাতটা শাড়ির আঁচড়ে মুছতে মুছতে এগুলো বসার ঘরের দিকে। রেহানা বেগম বসার ঘরের দিকে এগুতে দেখে আটকে উঠল সাবিনা বেগম। তৎক্ষণাৎ গ্যাসের চুলাটি বন্ধ করে তিনিও পিছন পিছন ছুটল রেহানা বেগমের। বড় বাবির চেতের মানে নিশ্চয়ই ছোটখাটো একটা যুদ্ধ চলবে। সাবিনা বেগম আজ বড় বাবির পক্ষেই থাকবেন। এই তিনটা বোন সবসময় বাপের বাড়ি এসে বেশি জ্বালায়, ওনারা কেউ বলতে পারবে না স্বামীদের বয়ে। আজ আর থেমে থাকবে না বড় বাবি, সঙ্গে তিনি এই বোনদের একটা ভিত করবে। আমার মেয়ে খারাপ, আমি মেয়ে মানুষ করতে পারি নাই, তারপরও আপনারা কেন আমার মেয়েটাকে রেহাই দিচ্ছেন না? মেয়েটা এত অসুস্থতার মধ্যে কেন মেয়েটার উপর আপনারা এত জুলুম করছেন? রোজ রোজ কেন আমার মেয়েটাকে নিয়ে আপনার এই বাড়িতে ঝামেলা করেন? আপনাদের মানসিক টর্চারের জন্য আমার মেয়েটা সুস্থ হচ্ছে না। আল্লাহর হস্তে এবার আমার মেয়েকে ছেড়ে দিন। ও ছোট মানুষ, বয়সে দোষী না হয় একটা ভুলই করে ফেলেছে, তাই বলে আপনারা সবাই মিলে আমার বাচ্চা মেয়েটাকে শোলে চড়াবেন? আপনাদের তো মেয়ে আছে, তাহলে আমার মেয়েকে কেন এত জুলুম করছেন? রেহানা বেগমের কথায় চটে যায় তিন বোন। মায়ার তিন ফুপির মধ্যে ছোট ফুপি সালেহা বেশ তীক্ষ্ণ। তিনি সবকিছুতে কারণ বের করে যুক্তি দেখান। ওনার কথা বাকি দুই বোন দুই বারে শুনে বেশি। সালেহা দুই বোন ফাতেমা আর মাজেদা কিছু বলার আগেই চেতে ওঠে সালিহা বেগম। তিনি রেহানা বেগমের কথায় চটে গিয়ে রেগে বললেন, আমাদের বাসায় মেয়ে আছে ভাবি, তবে তোমার মেয়ের মতো না। মেয়ে আমরাও পেটে ধরিনি, যে মেয়ে বাপদাদার নাম ডুবাবে। তোমার সম্মান তো আর চাচ্ছে না, তুমি তো পরের ঘরের মেয়ে। সম্মান নষ্ট তো হচ্ছে আমাদের বাপ ভাইয়ের। বাইরে বের হয়ে ঘুরে দেখো মানুষ কি বলে তোমার মেয়েকে নিয়ে। এক কান দোকান হতে হতে এখন সবাই বলাবলি করছে তোমার মেয়ে প্রেমে ছেঁকা খেয়ে বাড়ি পাগল হয়ে বসে আছে। মেয়ে মানুষের একটু বদনাম হলে সমাজের চোখে পচে যায়। এই সমাজের মেয়ে মানুষের চরিত্র হতে হতে নিষ্পাপ কলঙ্কহীন, নয়তো ভালো ঘরে বিয়ে দেওয়া যায় না। এই সমাজের পুরুষ মানুষ কলঙ্ক হয় না ভাবি, মেয়েরা হয়। তোমার মেয়ে আমাদের রক্ত, তাই রক্তকে কেউ কিছু বললে শরীরে এমনি আগুন লাগে। সেজন্যই চাচ্ছি মেয়েটা ভালো হোক। সময় থাকতে ভালোই ভালোই কারোর সাথে মেয়েটার বিয়ে দিতে পারলে মেয়েটা সুস্থ হয়ে যেত, সঙ্গে এসব বদনামও তামাচাপা হয়ে যেত। কিন্তু তোমাদের মা ছেলের মতিগতি তো অন্যরকম। যতদিন মেয়েটাকে না পচা যায় ততদিন তোমাদের শান্তি নাই। মায়ের ছোট পুপি সালেহা কথায় যুক্তি একেবারে ফেলার নয়। দাবি করলো বাকি দুই বোন, আমাদের সমাজে যথারীতি এমনটাই হয়ে যাচ্ছে আজও। মেয়েটার বদনাম হওয়া থেকে বাঁচাতে চাইলে জলদি জলদি মেয়ের বিয়ে দিয়ে দাও, নয়তো সমাজে মানুষ ছিছি করবে, যেমনটা মায়ের ক্ষেত্রে হয়েছে। মায়ের বদনাম সবখানে ছড়িয়ে পড়ায়, সেজন্য মায়ের ফুপি আর চাচারা মিলে যাচ্ছেন মায়াকে বিয়ে দিয়ে বদনামগুলো ধামাচাপা দিতে। যদিও মায়া অসুস্থ হতে নতুন পরিবেশ আর স্বামীর সঙ্গ পেলে মায়া দ্রুত সুস্থ হয়ে উঠবে, এমনটা সকলের ধারণা। সেজন্য এতদিন ধরে মনের বিরুদ্ধে গিয়ে হলেও রেহানা বেগম চুপ ছিলেন তাদের সামনে। কিন্তু আজ আর চুপ থাকতে পারলো না। তাই ভাই বোনের মানসিক চাপের কারণে ওনার মেয়েটা দিন বা দিন অসুস্থ হয়ে পড়ছে। ওনার সুন্দর সুস্বাস্থ্য মেয়েটা এক মাসে কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে। মেয়েটা যদি একটা প্রেম করেই থাকে তাহলে ওকে অন্তত কয়েকটা দিন সময় দিত এসব থেকে আস্তে আস্তে ফিরে আসার জন্য। তা না করে সবাই মেয়েটাকে গড়বন্দি করে আরো চাপ প্রয়োগ করছে। মা হয়ে তিনি মেয়ের মুখে দিকে তাকাতে পারছেন না। ওনার হাসি খুশি মেয়েটা সবসময় চুপচাপ বসে থাকে, কারোর সাথে কথাও বলে না, ঠিকঠাক খায়ও না, অগমে রাত চেয়ে থাকে, বারবার অজ্ঞান হয়ে যায়, অকারণে কাঁদে। এসব এদের কারো চোখে পড়ে না। শুধু লোক দেখানো সমাজের কাছে বদনাম হওয়ার ভয়ে ওনার জীবন্ত মেয়েটাকে ধীরে ধীরে মেরে ফেলবে এরা। আজ আরিফ মায়ের পাশে না থাকলে সবাই মিলে পিষে মেরে ফেলতো এরা। ওনার মেয়ে পচে গেলে যাক, ওনার পচাগোলা মেয়েকে সারা জীবন বুকে আগলিয়ে রাখবেন তিনি। তারপরও মা হয়ে আজ তিনি এত চুপ থাকবেন না। দরকার হলে মেয়েকে নিয়ে তিনি স্বামীর ঘর ত্যাগ করবেন, তারপরও আজ একটা বিহিত করেই ছাড়বেন।
আমরা বুঝি মেয়ের ভালো কোনটা হবে। সমাজের বদনাম হলে হোক, আমার অসুস্থ মেয়েটাকে এখন আর আমি বিয়ে দেব না। আপনারা যত যাই কিছু বলুক না কেন, আমার মেয়ে পচে গেলে যাক। আমার পচা মেয়েকে নিয়ে আমি ভালো আছি। দরকার হলে মেয়ে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব। আপনারাই আপনাদের বাড়িতে সম্মান বাঁচিয়ে রাখুন। তোমার যাওয়ার হলে তুমি একা যাও ভাবি। মেয়ে তোমার একার না, এ বাড়ির মেয়ে মায়া। সে আমাদের রক্ত হয়। আমরা আমাদের মেয়ের ভালো মন্দ বুঝবো। এই সমাজে তুমি তো আর কেউ না। আর না তোমার বাপ ভাইয়ের কোথাও সম্মান যাচ্ছে। মা হয়ে খেয়াল করছো মেয়েটা যে দিন দিন আরো পাগল হয়ে যাচ্ছে সেটা। সালেহা বেগমের মুখে বারবার মায়া পাগল সেটা শুনতে রাগে চেতে উঠেছে রেহানা বেগম। ওনার মেয়ে পাগল না, এই পরিস্থিতিতে একটু মানসিক চাপে আছে। তবে মায়া সবকিছু ঠিকই শুনেছেন, বুঝতে পারে। অথচ এই তিন বোন মিলে সবসময় ওনার ভালো মেয়েটাকে পাগল বলে বেড়ায়। রেহানা বেগম সালেহা বেগমের কথায় চেতে উঠে বললেন, আমার মেয়ে পাগল না, ও সুস্থ। আপনারা সবাই মিলে আমার ভালো মেয়েটাকে বারবার পাগল বলে ওকে পাগল বানাচ্ছেন। আপনাদের জন্য আমার মেয়েটা সুস্থ হচ্ছে না। আপনারা এর জন্য দায়ী। কাটা গায়ে নুনের ছিটার মতো তেলেবুগুনে জ্বলে উঠল সালেহা বেগম। রেহানা বেগমের কথায় কষ্ট পেয়ে পানি ছেড়ে বলল, আমরা তোমার মেয়েকে পাগল বানাচ্ছি ভাবি? আমরা? এটা তুমি বলতে পারলে? মায়া কি আমাদের মেয়ে না? আমাদের রক্ত না ও? আমরা কি ওর ক্ষতি চাইবো কখনো? আমরা চাই না ও দ্রুত সুস্থ হয়ে যাক। তুমি কিভাবে বললে আমার মায়াকে পাগল বানাচ্ছি? এত এত ডাক্তার, এত ঔষধেরই দৌড়াদৌড়ি কে করছে? আমি করছি না? তাহলে আজ তুমি কিভাবে বললে আমি মায়ের অসুস্থতার জন্য দায়ী? তোমরা মেয়ে কি সারাদিন ঘরে শুয়ে বসে থাকলে ভালো হয়ে যাবে ভাবি? ওকে নতুন পরিবেশ, নতুন মানুষ নিয়ে ডাক্তার বলছে সেজন্য আমরা বিয়ে দিতে যাচ্ছি। অথচ তুমি আজ আমাদের দোষী করছো সব কিছুর জন্য। সালেহা বেগমের কথা শেষ হতে না হতেই বসার ঘরে উপস্থিত হলো হারিফ, শফিকুল ইসলাম আর জুইয়ের বাবা সাজিদুল ইসলাম। তিনজনের গায়ে পাঞ্জাবি আর মাথায় টুপি। বসার ঘরে ঢুকতে ঢুকতে তিনজনে শুনল সালেহা বেগমের আবেগময় কথা। শফিকুল ইসলাম গম্ভীর চোখে বউ আর বোনের দিকে তাকালেও সাজিদুল ইসলাম তৎক্ষণাৎ রেগে যায় বোনের চোখে পানি দেখে। রেহানা বেগম সম্পর্কে বড় ভাবি হয় বলে বেয়াদবি করা ঠিক হবে না, সেজন্য তিনি বসার সবার উদ্দেশ্যে রেহানা বেগমকে কটাক্ষ করে বললেন, এই ঘরে পুরুষটা এখনো জীবিত আছেন, মরেনি কেউ। তাই এ বাড়িতে মহিলা সর্দারের প্রয়োজন নেই। আমরা পুরুষরা সব মরে গেলে তখন না হয় মহিলা সর্দার ঘর চলবে। মায়ের প্রতি হওয়া অন্যায় থেকে দীর্ঘ সময়ের রাগ ভিতরে বসে রেখেছিল রেহানা বেগম। আজ পর্যন্ত তিনি স্বামীর মুখে মুখে তর্ক করেননি, কিন্তু আজ যেন ওনার ধৈর্যের বাঁধ ভাঙল। ওনার ছোট মেয়েকে প্রতি এত অন্যায় হচ্ছে, সেটা বাবা হয়ে কিভাবে শফিকুল ইসলাম চুপ থাকেন শুধু লোক দেখানো সমাজের বয়ে? রেহানা বেগম আজ থেমে থাকবেন না। সাজিদুল ইসলামের কথায় তৎক্ষণাৎ উত্তর করে বলল, এই ঘরে বউরা সত্যি কথা বললে মহিলা সর্দার হয়ে যায়, আর এই মেয়েরা সর্দারি করলে তখন ঠিক আছে, তখন কেউ মহিলা সর্দার হয় না। এবারে পুরুষ মহিলা কারো সর্দারি মানব না। কেউ আমার বাচ্চা মেয়েটার উপর জোর করলে আমি তখন নারী, সমাজ, স্বামী, দেবর কাউকে মানব না। সাজিদুল ইসলাম আগের ন্যায় রাগান্বিত গলায় বলল, আপনার মেয়ে যখন আমাদের কাঁধে করে বদনাম বয়ে আনছিল তখন আপনি কই ছিলেন? তখন কেন বুঝলেন না মেয়েকে? আপনার মেয়ের জন্য বাইরে মুখ দেখাতে পারছি না আমরা। আপনি আমাদের থেকে ভালো এই বাড়ির মেয়ের চিন্তা করবেন না। আমরা বুঝবো আমাদের মেয়ের সঙ্গে কি করা লাগে। আপনি বরং আপনার সংসার সামলান, বাকি এই বাড়ির পুরুষটা সামলিয়ে নেবে। সাজিদুল ইসলামের কথায় আরিফ দীর্ঘশ্বাস ফেলে মাথার টুপিটা পকেজে গুজলো। রোজ রোজ একই বিষয়ে বাপচাচার মধ্যে তর্ক বিতর্ক করতে আজ সে ক্লান্ত। তাই সে একটা ডিসিশন নিয়েছে, এবারে থাকলে মায়া আর ভালো হয়ে উঠবে না, আর না কখনো এবারের পরিস্থিতি ঠিক হবে। মায়ের সুস্থতার কথা চিন্তা করে হলেও আরিফ এই বাড়ি এই পরিবেশ ত্যাগ করতে হবে। অন্তত যতদিন না রিজ খান সুস্থ হয়ে বাংলাদেশে ফিরছে ততদিন আরিফের সঙ্গে মায়াকে রাখবে। এই বাড়িতে আর ফিরবে না। এবারে পরিবেশ অসুস্থ হয়ে গেছে। আরিফ হাতের টুপিটা পকেটে গুজতে গুজতে রেহানা বেগমকে ডেকে সকলের উদ্দেশ্যে বলল, আম্মু, সামনের সপ্তাহ মায়াকে নিয়ে আমি চট্টগ্রাম ফিরবো। মায়া এই পরিবেশে সুস্থ হবে না। এবারের পরিবেশ অসুস্থ আর নোংরা হয়ে গেছে। এখানে শ্বাস পেলেও দম বন্ধ হয়ে আসে। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। অন্তত তোমার স্বামী সংসার থেকে ছেলের ভাড়া ঘরে সম্মানে থাকবে আম্মু। যদি ছেলে মেয়ের সাথে যেতে চাও তাহলে রেডি থেকো। এক কাপড়ে এ ঘর থেকে নিয়ে যাব। আজই তোমাদের নিয়ে যেতাম, কিন্তু আজ রাতে আমাকে ইন্ডিয়া যেতে হবে কয়েকদিনের জন্য। আমাকে ছাড়া অপরিচিত পরিবেশে তুমি মায়াকে নিয়ে হিমশিম খাবে বলে আর কয়েকটা দিন কষ্ট করে এ বাড়িতে থেকে যাও আম্মু। জরুরি না হলে তোমাদের ছেড়ে আজ কখনো যেতাম না। তুমি যাবে আমার সাথে আম্মু? ছেলের কথায় টলমল করা চোখে শাড়ির আঁচলে মুখ মুছতে মুছতে রেহানা বেগম বললেন, আমি অবশ্যই আমার ছেলের সঙ্গে যাব বাবা। আমার ছেলে মেয়ে যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। এ করে আমার কোনো প্রয়োজন নেই আর। মা ছেলের কথায় চেতে উঠলেন সবাই। শফিকুল ইসলাম, সাজিদুল ইসলাম দুই ভাই যখন আরিফের বিরোধিতা করবে তার আগে আরিফ ক্লান্তিটা টেনে শান্ত গলায় বাপসাদাদের উদ্দেশ্যে বলল, আমি বড্ড ক্লান্ত আব্বা, আর ঝামেলা ভালো লাগছে না। এবারে পরিবেশ আমি নিজেও অসুস্থ হয়ে পড়ছি। প্লিজ আর না,
মা বোন দুজনকে আমার সাথে নিয়ে যাব আগামী সপ্তাহে। যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে বলবো। আগে এবারের পরিবেশ ঠিক করেন, নয়তো আমাকে আটকাতে পারবেন না। কথাগুলো বলি আরিফ গাড় ঘুরিয়ে তাকালো রেহানা বেগমের দিকে। শান্ত স্বরে আবারও বলল, কাল মায়ের বান্ধবী রাফা নামের একটা মেয়ে চট্টগ্রাম থেকে আসবে আম্মু। মেয়েটা মায়ের খুব ভালো বান্ধবী, আমাকে বাই বাই বলে ডাকে। মেয়েটার খেয়াল রেখো। মায়ের সাথে রাফা থাকলে মায়ের মনটা ভালো থাকবে। ছেলের কথায় রেহানা বেগম সম্মতি জানাতেই আরিফ সবাইকে অপেক্ষা করে নিজের ঘরে চলে গেল। আরিফ চলে যেতেই রেহানা বেগম রান্নাঘরে ঢুকে গেল, পিছন পিছন সাবিনা বেগমে গেল সেই দিকে। উপস্থিত 5 ভাই বোন একে অপরের মুখ চাওয়াচুই করে তাকালো। শফিকুল ইসলাম গম্ভীর মুখে বসার ঘর ত্যাগ করলেন। সাজিদুল ইসলাম এগুলো বোনদের দিকে। আরিফ নিজের ঘরে যেতে যেতে শুনলো ফুফিদের কথাবার্তা চাচার সঙ্গে। ওরা আবারও মায়ের বিয়ের বিষয়টা টেনে আলোচনা করছে। আরিফ বুক ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এখানে সেও একটা মস্ত বড় ভুল করেছে। যেদিন রিতমায়ের বিয়ের সম্পর্ক শেষ হয়েছিল সেদিন যদি রাগ না করে বরং রিতমায়ের বিয়ে সত্যায়িত যাচাই বাছাই করতো, তাহলে আজ এত কথা শুনতে হতো না। প্রমাণ দেখিয়ে বাড়ির সবাইকে চুপ করিয়ে দিত। আরিফ মায়ের বিয়ের সম্পর্কে যতটুকু জানে সবটা সে মায়ের মুখে শুনেছে, কারণ রিত অ্যাক্সিডেন্ট হওয়ার আগে সেও দুজনের বিয়ের বিষয়টা ওইভাবে কাটিয়ে দেখেনি। আদৌ মায়ের বিয়ে হয়েছে কিনা, কিংবা তাদের কাবিননামা আছে কিনা, কোথাও দুজনের বিয়ে হয়েছিল সে কিছু জানতো না। পারিবারিক ঝামেলা এখন মায়ের মুখে সব শুনতে পারলেও মায়ের বিয়ের কোনো কাবিন বা কাগজ প্রমাণ নেই। আর প্রমাণ ছাড়া সে পারিবারিক কখনো বুঝবে বা না সেটা জানে আরিফ। মায়ের বিয়ে কাবিননামা এক কপি অন্তত রিত থেকে নেওয়া আরিফের কাছে রাখা দরকার ছিল। আরিফ জানে রিত কখনো মিথ্যা বলবে না। সে যখন বলেছে রিত মায়ের বিয়ে হয়েছে তার মানে বিয়েটা সত্যি সত্যিই হয়েছিল। কিন্তু মুখের কথায় তো আর পরিবারকে বোঝানো যায় না। সেজন্য আরিফের খুব করে মনে হলো মায়ের বিয়ের কাবিননামাটা অন্তত দরকার ছিল তখন তার। এর মাঝে আরিফ আবার আসিফকেও কল দিয়েছিল জানতে তার কাছে রিত মায়ের বিয়ের কাবিননামা বা অন্য কোনো ডকুমেন্ট আছে কিনা। ব্যস্ততায় আসিফ জানায় রিতের পার্সোনাল ডকুমেন্ট রিত নিজের কাছে রাখে, এসব আসিফ বা বাড়ির কারো কাছে পাওয়া যাবে না। হতাশায় আরিফ তারপরও আসিফের সঙ্গে যোগাযোগ কমে আসলো। রিতের খবর জানতে চাওয়া ছাড়া দ্বিতীয় কোনো কথা হতো না তাদের মাঝে। রিতের জ্ঞান এখনো ফিরল না। আজ 1 মাস হতে চললো, তবে এই মাসে 2-1 দিনে হৃদের বডি পার্ট অল্প স্বল্প নড়ে প্রতিক্রিয়া জানিয়েছে বলে শোনা যায়। ডাক্তার আশা করছে খুব দ্রুতই হৃদের হুঁশ ফিরে আসবে। তবে মায়া হৃদের কোনো খবর জানে না। সেদিন রাতেই আরিফ ইন্ডিয়া চলে যায় ব্যবসায়িক কাজে। পরদিন আর রাফা আসলো না। রাফা আসলো আরো 2 দিন পর। ঘটনাটি রাফা আসার 1 দিন আগে আর হৃদের অ্যাক্সিডেন্ট হওয়ার 32 দিনের মাথায় এক সন্ধ্যায় মায়ের নিজের রুমে বসেছিল। তখনই হাতে ভাতের প্লেট চেপে কক্ষে ঢুকলো মায়ের মা রেহেনা বেগম। মায়ের ওপর ওনার অসীম রাগ, যেটা চোখে মুখে ফুটে উঠেছে ওনার। বাসায় আজ মায়ের 3 ফুপি এসেছিল, তবে তারা বাসায় তেমন কোনো ঝামেলা না করলেও রেহানা বেগমকে জানোই তার শুনিয়ে গেছেন মায়ের জন্য। তিনি সন্তান মানুষ করতে পারেননি, এজন্য স্বামী দেবর ননদরা সকলেই ওনাকে কথা শুনিয়ে চলে। আজকাল বিয়ের এত বছর পরে সে মেয়ের জন্য এইভাবে সকলের কাছে অপমানিত হতে সেটা সত্যিই লজ্জাজনক। ওনার মেয়ে না হয় ছোট্ট বলে প্রেম করেই ফেলেছে, সেজন্য মেয়েকে শোলের আগায় রাখছে ওনারা। ওনার মেয়ে অসুস্থ, সে খেয়াল কেউ রাখছে? ফাঁসির আসামির ন্যায় জুলুম করে যতটা চাপ মেয়ের উপর করছে, তার উপর আবার ওনার মেয়ে স্বামীর সংসার ছেড়ে আজ বাপের বাড়িতে এসেছে। মায়ের জন্য নাকি মুক্তার সংসার ভাঙতে চলেছে, এজন্য আবার নতুন করে ঝামেলা সৃষ্টি হয়েছে এ বাড়িতে। ওনার মেয়ের উপর থেকে যেন বিপদ কাটছেই না, একটার পর একটা বিপদ এসে পড়ছে এ বাড়িতে। আজ আরিফও বাড়িতে নেই, মায়ের হয়ে কথা বলবে। একা উনি কার কথায় পেরে উঠতেন না। আল্লাহ তুমি ওনার মেয়ের উপর সহায় হোক, এসব বিপদ থেকে ওনার মেয়েকে দ্রুত কাটিয়ে ওঠার তৌফিক দান করুক, আমিন। মনে মনে আমিন বলে রেহানা বেগম চোখ ভরা পানি নিয়ে মায়ের কক্ষে ঢুকলো। আগে শাড়ির আঁচলে চোখ মুছে এক হাতে ভাতের প্লেট আর অন্য হাতে পানির গ্লাস নিয়ে ঢুকলো ঘরে। মায়া জুই খাটের দুকুনায় বসেছিল। রেহানা বেগম উপস্থিত দুজনকে ডাকলো ওনার দিকে। উনি রাগী ভঙ্গিতে মায়ের দিকে এগোলো। হাতের গ্লাসটা ঠাস করে কর্নার টেবিলের উপর রেখে ভাতের প্লেট হাতে নিল। মায়ের পছন্দের মাছ ভাত নিয়ে এসেছে তিনি। মেয়েটা খাবার একবারেই খায় না, নিচে যায় না। রেহানা বেগম ভাত মাখু মাখু করে মায়ের মুখে দিতে দিতে তিক্ত গলায় বললেন তিনি, আমি একটা নষ্টা মেয়ে পেটে ধরেছি। ছোট বয়সে পড়ালেখা না করে নাগর ধরেছে। সবাই ঠিকই বলে, সব দোষ আমার পেটেরই। মেয়েকে শিক্ষা দিতে পারিনি, সেজন্য পরিবারের সম্মানের কথা চিন্তা না করে বেড়ার জন্য পাগল হয়ে ঘরে বসে আছে। আমার মানুষ থুতু করে বেড়াই। আসলে আমি মানুষের থুতু ফেলারই যোগ্য। একটা পাপ পেটে ধরেছি আমি। মানুষ যেন এমন পাপ আর জন্ম না দেয় কেউ। মুখের ভাত নিয়ে মায়ের চোখ টলমল করে উঠল মায়ের কথাই। রেহানা বেগম ফের মায়ের মুখে ভাত ঠুসে দিতে দিতে রাগে দুঃখে কষ্টে কান্না করতে করতে বললেন, সবাই বলে তুই নাকি পাগল হইয়া ঘরে বসে আছিস বেড়ার জন্য।
বেটার জন্য। আর বড়টার সংসার ভাঙছে চলছে তোর জন্য। তুই যে বেটারে পছন্দ করিস, ওই ছেলে আরেকটা প্রেমিকা আছে নাকি শশী নামে। ওই মেয়ের মা আয়সা মুক্তার শ্বশুরবাড়ি হামলা করেছে, মুক্তার গায়ে হাত তুলেছে, সেজন্য স্বামীর ঘর ছাইরা বাপের বাড়ি আয়সা উঠছে তোর বোন। তোর ছোট্ট চাচা মুক্তারে নিয়েই গেছে ওর শ্বশুরবাড়ি নামে মামলা করতে। আজ তোর জন্য আমার সুন্দর সংসারটা আগুন লাগলো। না তুই ওই ছেলের পিছনে যেতি, আর না মুক্তার সংসারটা ভাঙতো। তুই পাগল না হয়ে একবারে মরে গেলেও তো পারতি, সবাই শান্তিতে থাকতো। তুই মরে যা, নয়তো আমাকে মেরে ফেল। রোজ রোজ এত অশান্তি আর ভালো লাগছে না। মায়ের কথায় মুখের ভাত নিয়ে মায়া ডুকরে কেঁদে উঠল। অসুস্থ মায়ের সারা শরীর মুহূর্তে তরতর করে কেঁপে উঠল। মুখে ভাত নিয়ে মায়া শুধু কোনো রকমের ডাকলো রেহেনা বেগমকে। আম্মু, আম্মু, আম্মু। তুই পাশে থেকে ওকে ঝাপটে জড়িয়ে ধরল মায়াকে। রেহেনা বেগম বাধা দিয়ে বলল, এসব কি বলছেন বড় আম্মু? মায়া মরবে কেন? এখানে মায়ের কি দোষ? রেহেনা বেগম হাত জারা দিয়ে মায়ের থেকে জুইকে ছাড়িয়ে নিতে নিতে বলল, তুই ওর থেকে দূরে থাকবি জুই, নয়তো তুইও ওর মতো খারাপ হয়ে যাবি। যা তুই মুক্তার রুমে যা। জুই জেদ্দি গলায় বলল, না আমি যাব না, এখানেই থাকবো। রেহেনা বেগম জুইয়ের কথায় পাত্তা না দিয়ে পরপর মায়ের ভাতের লুকমা মুখে ঠুসে ঢুকলো মায়ের মুখে। রেহেনা বেগম মায়ের কথায় পাত্তা না দিয়ে পরপর ভাতের লোকমা ঠুসে ঠাসে ঢুকালো মায়ের মুখে। মায়ের ডুকরে কান্নায় বাদ চিবোতে পারছিল না। নাক মুখে কাশি উঠে যাওয়াতে তিনি হাতের কাছে গ্লাসটা উঠিয়ে মায়ের মুখে ধরল। মায়ের মুখ চেপে পানিটা খাওয়াতে খাওয়াতে মায়ের মুখে বাদ দিয়ে জ্ঞান হারালো শরীর কাঁপতে কাঁপতে অতিরিক্ত মানসিক চাপে। রেহানা বেগমের রাগ তক্ষুনি মাটি হয়ে গেল। মায়াকে জ্ঞান হারাতে দেখে তিনি দ্রুততায় হাতের প্লেট আর গ্লাসটা টেবিলে রেখে মায়াকে ধরতে চাইলে তার আগে জুই মায়ের কাছে এগিয়ে আসে। রেহানা বেগম জুইয়ের কাছ থেকে মায়াকে ছিনিয়ে নিয়ে হু হু করে কেঁদে উঠল বুক ফাটা আর্তনাতে। ওনার ছোট্ট মেয়েটার আজ এই দশা। চলবে। এই পর্যন্ত ছিল রিডমায়ের প্রেম গাথা পর্ব 56। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসছে। আর এই পর্ব থেকে একটাই মেসেজ, যে সন্তান ভালো করলেও খারাপ করলেও মায়ের নামই হয়। মাকে সব ক্ষেত্রে দোষারোপ করা হয়। সন্তান যদি ভালো করে তো মা ভালো, আর সন্তান যদি খারাপ করে তো সেখানে মা। সব কিছুর মধ্যে মারই দোষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।